আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো আমাদের এলাকারই একটা ছেলে, মানে আমরা একই এলাকায় বাস করি, তো ও ছেলেটা আমাকে খুব পছন্দ করতো, খুবই পছন্দ করতো। তো ওই সময়টা আমার ভালোবাসাটা বোঝার বা ভালোবাসি শব্দটা এরকম কোনো নলেজ আমার ছিল না। তো ওর আমাদের এখানে যে আমার একসাথে মানে পড়ালেখা করতাম, আমার যে বান্ধবী, ওর মামাতো ভাই ছিল। তো একদিন ও এসে আমাকে বলতেছে যে ও তোকে পছন্দ করে। তা আমি বললাম যে পছন্দ করে মানে ভালোবাসে মানে এটা আবার কেমন কথা। আমি এরকম ভাবেই করলাম। তখন আপনি কিসে পড়তেন? তখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ? জি, মানে ওই সময়টা কিন্তু ভালোবাসাটা বোঝার মতো। কে কে ছিল তখন? তখন আমার মা ছিল, বাবা ছিল, আমরা 2 বোন, 1 ভাই, আমি সবার বড় ফ্যামিলিতে। তারপর যখন এই কথাটা বললো, তো আমি তখন কথাটা কোনো মাথায় নিলাম না। তো দেখা গেছে যে বারবারই আমাকে এই প্রপোজটা করা হচ্ছে, বারবারই। তো আমি খুব রাগ হয়ে যেতাম, মানে ভালোবাসবো না, ভালোবাসা আসলে আমি বুঝি না, আমি এটা করব না, এরকম ভাবে মানে যখন ও বলতো তখন আমি খুব রাগ দেখাতাম যে এই ছেলেটা এরকম করে, আমাকে এরকম এসে বইল না। তো একটা সময় ও নিজেই আমি স্কুলে যাবার সময় পথে দাঁড়িয়ে থাকতো, দাঁড়ায় থেকে মানে আমাকে ডাকতো কথা বলার জন্য। তা আমি কথা বলতাম না, যে আমি কথা বলবো না, আপনার সাথে আমার কিসের কথা। তো এরকম ভাবে মানে খুব রিয়াক্ট করতাম, খুবই রিয়াক্ট করতাম। তো অনেক সময় দেখা যেত যে এক জায়গায় বসে খেলতেছি বা এখানে আরো লোকজন আছে, ও ওখানে যেও আমাকে মানে ডিস্টার্ব করতো। তো আমি খুব রাগ হয়ে যেতাম, খুবই রাগ হতাম। তো তখন হয়তো আমার প্যান্ট পরার বয়স ছিল, যে বসে খেলতেছি, কেমন একটা বয়স আমার। তো ওকে আমি খুব বকাঝকা করতাম, মানে খুব রাগ হয়ে যেতাম, বকাঝকা করতাম। তো তখন ও আমাকে বলতো যে এতটুকু মেয়ে এরকমই করো। তখন আমি বলতাম যে এতটুকু মেয়েকে আপনি এরকম কথা বলেন কেন, যে আমি ভালোবাসি, ভালোবাসাটা কি। তো চুপ হয়ে যেত। তো যাই হোক, এভাবে উনি আমাকে একটা বছর খুব বিরক্ত করে। তো একটা সময় এসে আমি যখন ক্লাস 5 থেকে 6-এ উঠি, তো তার আগে একদিন আমি বসে মানে আমি খেলতেছি মাঠে, আমার দু একটা বান্ধবীদের নিয়ে মানে খেলাধুলা করতেছি। তো উনি কি করলো, মানে পিছন থেকে এসে আমাকে মানে কোলে তুলে নিল, একটা বাচ্চার মতো, মানে কোলে তুলে নিল। মানে যাকে নিয়ে বলছেন উনি তখন কিসে পড়তো? উনি তখন ক্লাস 9-এ পড়তো। ওকে, ঠিক আছে। তো কোলে তুলে নিল, আমি খুব ভয় পেয়ে যাই। মানে উনি আমাকে কোলে নিয়ে বলতেছে আমি তোমাকে এখনই নিয়ে মানে নিয়ে যা তোমাকে বিয়ে করব। এটা কেমন কথা। মানে আমি অবাক হয়ে যাই, মানে এত জোরে আমি চিৎকার করি, এত জোরে, মানে ভয়ে মানে চিৎকার করে। তখন আশেপাশের লোকজন আসে, আইসা বলে যে কি হয়েছে তোমার, যে উনি আমাকে এইভাবে কোলে নিচ্ছে বা উনি আমাকে ভালোবাসে এই কথা বলতেছে, উনি কেন আমাকে এরকম করে। তো আমি ওখানে থেকে যখন লোকজন বলতেছে যে তুমি যে এরকম করতেছো, ও তো ভয় পেতেছে, তুমি এরকম করো কেন। তো ও আমাকে ছেড়ে দিল। আর আমি সব মানে যে আমার বান্ধবীকে জড়াই ধরলাম, এমন ভাবে জড়াই ধরলাম যে আমি ভয়ে মানে কাঁপতেছি। তো এটা আমি বাসায় যা বললাম, ও কান্না করতে করতে ওখান থেকে আমি আসি বাসায় এসে আম্মাকে বলি যে আম্মা ওরকম ওই যে ওর মামাতো ভাইটা আমার এরকম আজকে করলো, মানে এই বিহেভটা করলো। তো বলার পরে তো ওনার গার্জিয়ানদের ডাকালো, আমার বাবা ছিল তখন আমার বাবা ডাকানোর পরে মানে জিজ্ঞেস করলো যে আপনার ছেলে, আমার মেয়েটার কি এরকম কোনো বয়স হয়েছে যে এভাবে ওকে বিরক্ত করে আর এরকম করে, কেন এরকম একটা বিহেভ করলো ওর সাথে। তো এরকম বলার পরে তো ওই ছেলেটা ওখানেই বললো যে আমি আপনার মেয়েকে মানে বিয়ে করব। আচ্ছা, আমার বাবা তখন বললো যে আমার মেয়ের কি বিয়ের বয়স হয়েছে, যখন হবে তুমি তখন আইসো, তখন দেখা যাবে। তো এই কথাটা বলে দিল, আর বলে দিল যে কখনো তুমি আর ওকে এরকম ডিস্টার্ব করো না। তো ওখান থেকে ও আমাকে মানে কিছুদিন আর ডিস্টার্ব করলো না। কিন্তু আমার বান্ধবীর কাছে সবসময় মানে বলতো যে এরকম একটা কিছু দিত, যে এটা নিয়ে ওরে দিও, ওটা নিয়ে দিও। তো যখন আমি জানতাম যে জিনিসটা ও আমাকে দিচ্ছে, ওটা আমি ওই যে আমি একটা ভয় পাইছি, তখন থেকে মানে ওরে যদি আমি দেখতাম যে রাস্তার কোনো এক ধারেও দাঁড়ায় আছে, আমি আর সেখানটাতে যেতাম না। একদম ঘুরে স্কুলে যাবার পথেও যদি দেখি যে সেখানটাতে ও দাঁড়ায় আছে, আমি ঘুরে অন্য দিক দিয়ে যেতাম। মানে ভয়টাই পেতাম, তো অনেক ভয় পেতাম ওরে দেখলে, যে না জানে ও আবার আমার এরকম ধরে নেওয়া যায় এরকম একটা হইতো। তো একটা বছর পর যখন আমি ক্লাস 6-এ উঠি,
একটা বছর ও আমাকে এরকম করার পর যখন আমি ক্লাস 6 উঠি, তো আমার যে বান্ধবীটা ছিল ওর মামাতো ভাই, ও একদিন বলতেছে যে ভাইয়া, ও তো আপনাকে কোনোভাবেই মানে করতেছে না, আপনার বিষয়টাকে মানে কখনোই ও মেনে নিচ্ছে না, তাহলে আপনি কেন ওরা এরকম ডিস্টার্ব করেন, বিরক্ত করেন? আপনারা ওরা বিরক্ত করেন না। তো ও হঠাৎ করে মানে বলতেছে যে আমি ওই দিনই ওকে ছাড়বো যদি কখনো শুনি যে ও কাউকে পছন্দ করে, অথবা ও ওর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, ওই অবধি আমি মানে ওকে ডিস্টার্ব করবোই, আর আমি ওরে ভালোবাসছি, আমি ওকে বিয়ে করবোই। তো এই কথাটা মানে ও আমাকে হাসতে, তো ভাইয়া না এরকম এরকম একটা কথা বলছে। তো কথা বলার পর তো আমার মাথায় একটা কাজ করলো, আসলে ওই ব্যবহারের পর থেকে মানে ওরে আমি সবসময় মানে একটা অন্যরকম চোখে মানে দেখা শুরু করলাম। তারপর যখন এই কথাটা শুনলাম, শোনার পরে তো কি করব মানে ভেবে পাচ্ছি না। আর ভালোবাসবো ওরকম কোনো বয়স আমার হয়ে যায় না যে ওখানে আমার মানে ভালোবাসতে হবে। তো আমার এক ক্লাস ফ্রেন্ড, একসাথে আমরা লেখাপড়া করতাম, তো ওকে আমি একদিন বলতেছি যে, তখন ক্লাস 6 উঠছি, তো ওরা আমি বলতেছি যে দেখো, আমাদের এলাকারই একটা ছেলে আমাকে এরকম ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব করে। আজকে একটা বছর ধরে উনি মানে সবাইকে বলতো যে ও যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকে ওকে আমি পছন্দ করি, কিন্তু তখন তো ওর বয়স হয়নি। তো এখনো তো মানে সবাই বলতো যে এখনো তো ওর বয়স হয়নি, যে তুমি যে ওকে ভালোবাসি কথাটা বলতেছো, এখনো তো তার বয়স হয়নি, তাহলে এখন বলতেছো কেন? যতটুকু হয়েছে, যদি ও কখনো কারোর সাথে মানে এরকম না জড়ায় বা ভালো না বাসে, তাই এখন থেকে বলতেছি। কিন্তু তুমি তো বলতেছো ঠিক আছে, কিন্তু ও তো মেনে নিচ্ছে না, তো তুমি কি করবা? তো ও যখন এই কথাটা বলে শুনি, তো আমি ওরা বলি যে শোনো, তুমি আমার সাথে যাবা, আমি শুধু ওই ছেলেটার সামনে গিয়ে বলবো যে তোমাকে আমি পছন্দ করি, তাহলে নাকি ও আমাকে আর ডিস্টার্ব করবে না, আর এইভাবে রাস্তাঘাটে আমাকে করবে না। তো ও বললো কি যে এটা বললেই হবে? আমি কি হ্যাঁ। তো আমি আমার বান্ধবীকে বললাম যে ওকে কালকে আমাদের প্রাইমারি স্কুলটা আর হাই স্কুলটা পাশাপাশি ছিল, তো প্রাইমারিতে ওকে আসতে বলিস। তো আমি পরদিন ওটা বলে দিলাম। তো ও যে মানে ঠিক ওকে বললো যা আপনাকে যেতে বলছে, কি কথা জানে ও বলবে। তো প্রাইমারিতে গেলাম আমি আমার ওই ফ্রেন্ডটাকে নিয়ে। যাওয়ার পরে তো ও যখন আমার সামনে আসে, তো আমি যাকে নিয়ে গেলাম বলার জন্য যে আমি তোমাকে মানে, ছেলেটার নাম ছিল আরিফ, আমি বলি। তো আরিফকে আমি কি করলাম, পিছন থেকে ওর হাত দুটাকে মানে শক্ত করে মানে ওর সামনে যে ধরে, মানে তখন আমি কাঁপতেছি, মানে ভয় পেতেছি ওরে দেখা। তো ধরে আমি পিছনে গিয়ে ওরা মানে জড়াই ধরি যে ও সামনে আসছে, মানে ভয় পেয়ে গেছি। তো আমি বলতেছি যে আমি ওরে পছন্দ করি, আপনি আর কখনো আমাকে বিরক্ত করেন না, আর কখনো আমাকে রাস্তাঘাটে উৎপাত করবেন না। তো এই কথাটা বলে আমি ওখান থেকে দৌড় দিই একটা, মানে দৌড়ে মানে চলে আসি, ক্লাসে চলে আসি। তো ওখানে ওর সাথে ওর কি কথা হয় আমি আসলে শুনি নাই। তো তারপর থেকে ওর ডিস্টার্বটা মানে একটু কমই ছিল, মানে দেখা গেছে যে স্কুলে যাওয়ার পথে যে ও দাঁড়িয়ে থাকতো ওরা আর দেখতাম না। তো যে আরিফ যে ছেলেটা, ওকে যে আমি বলছি বলার জন্য, তো ও কি করতো, প্রতিদিন আমি যখন বাসা থেকে বের হতাম, আমাদের স্কুলের সময় ছিল 9:30 থেকে, মানে যেতে হতো 10টায় ক্লাস শুরু হতো। তো 9:30 বাজে ওর বাসাটাও আমাদের একই এলাকায় ছিল, বেশি দূরত্ব ছিল না, কারো বাসায় বেশি দূরত্ব ছিল না। তো ও আসতো, ওর সাথে মানে স্কুলে যেতাম, টিফিন ওর সাথে আসতাম, আবার ওর সাথেও আবার যেতাম, মানে প্রতিদিন কন্টিনিউয়াস এভাবেই চলতেছে, মানে যাওয়া আসা। ও আমাকে নিয়ে যায়, ও আমাকে নিয়ে আসে, বা একসাথে যাই স্কুলে, একসাথে একই তো ক্লাসে পড়ি আমরা, একই ক্লাসে। তো ক্লাস শেষ হলো ও আমার সাথে আসে, এসে মানে আমি আমার বাসার গলিতে ঢুকে যাই, আর ও ওর বাসার দিকে চলে যায়। তো এভাবে একটা বছর আমাদের চলার পর, তো একটা সময় এসে ও যখন আমি ক্লাস 6 থেকে 7-এ উঠি, ক্লাস 7-এ এসে প্রথম দিক দিয়ে খেলাধুলা শুরু হয়। তো খেলাধুলার মাঝখানে ও আমাকে একটা চিরকুট পাঠায়। চিরকুটে লেখা ছিল যে এখন তো আমি তোমাকে ভালোবাসি, কি করবা? তো এটা যখন ও মানে ও নিজে দেয়নি, ওর এক বন্ধুর মাধ্যমে আমাকে চিরকুটটা দেওয়া হয়। তো আমি এটা হাতে নিয়ে যখন দেখি, তখন মানে একটু আশ্চর্য হলাম যে ও আমাকে ভালোবাসে। তো ও দেখেছে একটা বছর যে ওর সাথে আমার যাওয়া আসা কথা বলা, সেইখান থেকে একটা ফ্রেন্ড হিসেবে ওরা আমার ভালো লাগে। তো ভালো লাগা থেকে ও যখন আমাকে প্রপোজটা করে, আমি ফিরেই দিইনি।
আমি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট আসলে কিভাবে করি যে ওরা আমি কোনো এরকম কোনো চিরকুট দেই নেই বা এরকম কোনো কথা বলি নাই। তো রেগুলারলি যেভাবে আমরা চলাফেরা করতাম সেভাবেই করতাম, কথাবার্তা বলতাম, একজন আরেকজনকে পছন্দ করি, জাস্ট এটাই। এরকম ছিল সম্পর্কটা। তো একটা বছর আমরা যখন একসাথে আসা যাওয়া চলাফেরা সবকিছু এভাবে চলে, তো ভালোবাসি এটা মানে সবাই মানে আমাদের যে চলাফেরাটা সবার একটা নজরে পড়ে যে ওরা একসাথে যায়, ওরা একসাথে আসে। আবার দেখা গেছে যে অফ টাইমে বসে আমাদের স্কুলের সামনে একটা বারান্দা ছিল, ওখানে বসে কথা বলি। তো বুঝে নিল যে আসলে আমাদের মধ্যে কিছু একটা মানে হচ্ছে। তো বুঝে নেওয়ার পর তো সবাই একটু কানাঘুষা করতেছে। তো একদিন আমাদের যে ক্লাসের যে আমাদের আরো যে ইয়েরা ছিল বান্ধবীরা বা একসাথে পড়ালেখা করতাম, তো আমাদের এক স্যারের কাছে মানে বিচারটা দিল যে ওকে মানে ওরা দুজন সবসময় একসাথেই থাকে, কথা বলে, ওদের মধ্যে একটা কিছু চলতেছে, এটার মানে এটার জন্য একটা মানে বিচার দিল। তো বিচার দেওয়ার পর আমাকে স্যার ডাকলো, ডেকে তো বলতেছে যে কি ব্যাপার তুমি ওর সাথে এইভাবে কথা বলো? আমি কি স্যার কথা বলি এমনিতে, অন্য কিছু না। তাই? আমি কি হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, এইভাবে কথা বলো না, সবাই মানে একটু অন্যরকম ভাবে দেখে, তো তুমি তোমার মতো থাকো। তো এর মধ্যে একদিন ও আমাকে বললো মানে ওর বাসায় যেতে ওর ফ্যামিলিকে ও বলছে, বা সবাই মানে জানাজানি মানে আমাদের চলাফেরাটা সবার চোখে পড়াতে মানে সবাই বুঝলো যে আমাদের মধ্যে একটা মানে ভালোবাসা তৈরি হয়েছে। তো এটা ওর ফ্যামিলিতে বলে। তো বয়স তো আমাদের তখন অনেকই দুজনেরই কম, দুজনেরই বয়সটা কম। আমি এখানটা একটু আপনার কাছে আপনাকে একটু থামাতে চাই। প্রথমত আপনি যাকে নিয়ে বলছিলেন সেই মানুষটা দ্বারা আপনি বিরক্ত ছিলেন। জি। তো সেই বিরক্তের জায়গা থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য একজনকে আপনি আসলে ফেক বয়ফ্রেন্ড বানালেন। এই আইডিয়াটা কি মানে আপনার নিজের ছিল নাকি আপনার কোনো ফ্রেন্ডের দেয়া? না, এটা আসলে ওরা যখন মানে বললো কথাটা, ও যদি কখনো কাউকে পছন্দ করে বা যখন ওর বিয়ে হয়ে যাবে, যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তাহলে আমি ওর পিছটা ছাড়বো। ওই কথা থেকে আমি মানে করে আমি এই ইস্যুটা নিজেই থেকে করছি যে কেউ আমাকে শিখিয়ে দেয়নি যেটা করো। তখন আপনি 6 এ পড়তেন? হ্যাঁ, তখন আমি ক্লাস 6 এ পড়ি। আচ্ছা, মানে একটাবারও মানে ভয় লাগছিল না? প্রথমত তো সে তো আপনার বন্ধু ছিল, দ্বিতীয় যে ছেলেটা, তো এক সময় পর ও আপনার প্রতি সিরিয়াস হয়ে যায়, মানে ও আর আপনি কি মানে একই ক্লাসে পড়তেন? তো হ্যাঁ, একই ক্লাসে পড়তাম, ক্লাসমেট ছিলেন, ক্লাস 6 এর দুইটা ছেলে মেয়ে। তখনও একটাবার কি মাথায় আসে নাই যে বাসায় যদি জানে, পরিবার থেকে যদি জানে, এটা তো আসলে একটু মানে অনেকটাই বাজে দিকে যেতে পারে? হ্যাঁ ভাইয়া, আসলে ওই সময়টাতে মানে আসলে ভালোবাসার একটা অন্যরকম দিক থাকে, ওইটা তখন তো মাথায় ছিল না। আমি ওটা পছন্দ করি, ও আমারে পছন্দ করে, দুজনের পছন্দ করি, ওইটাই মাথায় ছিল। মানে এখানে যে প্রেম করতেছি বা ভালোবাসার যে করতেছি মানে ওরকম কিছু মাথায় মানে করে নেই, যেটা জানলে এরকম হবে। যদি এটা বোঝা মানে আমি বুঝতাম তাহলে এই যে সবার সামনে এইভাবে মনে করেন যে নিজেকে ফেস করতাম না। ভাবতেছে যে ওর সাথে আমি কথা বলি, এটা তো খারাপ কিছু না, ওইভাবেই মানে আমি ওর সাথে মেনটেন করে চলতাম। মানে আপনার বাসায় তখন কেউ জানতো না? না, আমার বাসায় জানতো না। আচ্ছা, আমরা এটা কল্পনা মানে ঢাকার কোনো ঘটনা ছিল না? ঢাকার বাইরে? না, ঢাকারই ঘটনা। ঢাকার। ওকে, তারপর কি হলো? তারপর ও একদিন আমাকে একটা বই দিয়ে বললো যে এটা আমার বাসায় দিয়ে এসো। তো আমি একদিন ওর বাসায় গেলাম বইটা দিয়ে আসতে। তো যাই দেখে ও নাই। তো ওর বোন ছিল ছোট, আমাদের হবে 2 ক্লাস নিচে হয়তো পরে, এরকম মানে বয়সটা ছিল। তো ওর বোন আমাকে জিজ্ঞেস করলো যে কে আপনি? বললাম যে তোমার ভাই তো আমাকে একটু এখানে, আরিফ আমাকে আসতে বলছে বইটা দেওয়ার জন্য, এই জন্য আসছি। তো আমাকে নিয়ে ঘরে বসানোর পর ওর মা আসলো। মা এসে কিছু বললো না, যে বইটা আমার হাত থেকে নিয়ে তো আমাকে হালকা একটু নাস্তা দিল, আমি খেলাম, তারপর চলে আসলাম। ওই অব্দি ওখানে আসেনি, ছিল না। তো আমি চলে আসার পর তো ও আমাকে বললো যে আমার বাসায় যে গেলা, আম্মা তোমাকে কি বলছে? না, কই কিছু তো বলে নাই, আসলে আম্মা তোমাকে দেখতে চাইছে, এই জন্য আমি তোমাকে বাসায় যাওয়ার জন্য বলছি। আমি তাহলে তুমি ছিলা না কেন? ছিলাম না, উনি একটু দেখতে চাইলো, মানে সবাই নাকি আমার আম্মার কাছে এসে বলতেছে যে ও একটা মেয়ের প্রেমে পড়ছে, তো এরকম মেয়ে অল্প বয়সে, তো
তো এই জন্য দেখতে চাইছিলেন। তো আমার আম্মা তোমাকে পছন্দ করছে। তো পছন্দ করছে, আমি একটু হাসে দিলাম যে ও তাই। তো বলতেছে যে দেখো তুমি ইয়া করো, এই বাসায় যাও। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর তো এরকম করে মানে চলতেছে, ওর সাথে আমার যাওয়া আসা চলতেছে। তো আরেকদিন এরকম হলো, স্কুলে আমার নামে বিচার দিল। সবাই মিলে বিচার দিল। বিচার দেওয়ার পর যে ও খালি এই ছেলেটার সাথে কথা বলে, তো বিচার দিল। তো আবারও আমাকে স্যার ডাকলো, ডেকে বলছে কি ব্যাপার, তুমি কি শুরু করলা? স্কুলে নাকি এরকম খালি কথা বলো, এই ছেলেটার সাথে একসাথে যাও, একসাথে আসো। আমি কি স্যার? তো আমাকে স্ট্রেটলি মানে মানে উনি প্রশ্ন করলো, আচ্ছা সত্যি করে বললো তো একটা কথা বলি। আমি কি স্যার? ওকে কি তুমি পছন্দ করো? আমি পরে আমি মানে বলে ফেলাম যে হ্যাঁ স্যার, আমি ওরে পছন্দ করি। এটা কি তোমার বাসায় জানে? তো তখন আমার বাসায় জানতো না। তাই আমি বলছি যে হ্যাঁ আমার বাসায় জানে। তো তারপর স্যার বললো যে ওর বাসায় জানে। তা আমি বললাম যে হ্যাঁ স্যার, ওর বাসায় জানে। আমি একবার ওর বাসায় গেছিলাম। তো স্যার বললো যে তোমরা বারবার ওর নামে বিচার দাও, তো ও তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছে, তো তোমরা এরকম বিচার দিও না। ওদের মধ্যে যদি কোনো রং কিছু দেখো তাহলে বইলো। তো আমরা আসলে কখনোই রং কিছু করিনি, যা করতেছি সবার সামনে, মানে কথা বলতেছি সবকিছু সামনাসামনি, কোথাও আড়ালে বাজে কথা বলতে হবে এরকম কিছু না। তো এরকম চলতেছে। তো চলার পরে 1 বছর পার হয়, আমাদের এই সম্পর্কটার 1 বছর পার হয়। মানে আমরা খুবই মানে জীবনের লাইফে প্রথম মানে কাউকে ভালোবেসেছি। ওর লাইফেও আমি প্রথম, যদিও বয়সটা কম, আমাদের বয়সটা অনেক কম ছিল। তো ওইভাবে আমরা কখনো নিজেদেরকে করি নাই, জাস্ট বন্ধুর মতনই ভালোবাসাটাকে মানে তৈরি করে নিয়েছি। তো এটা হচ্ছে যে 96 সালে লাস্টের দিকে হঠাৎ করে একদিন আমার বাবা মারা যায়। 96-তে 31 তারিখে। তো 96 সালের 31 তারিখে আমার বাবা যখন মারা যায়, আমার মা খুব ভেঙে পড়ে, প্রচন্ড ভাবে ভেঙে পড়ে আব্বা মারা যাওয়ার সাথে সাথে। তো তখন আমি ক্লাস 6-এ মানে 7-এ মাত্র উঠছি। তো 7-এ ওঠার পরে যখন বাবাটা মারা গেল, তো আমার মা খুব আপসেট হয়ে গেল, খুবই আপসেট হয়ে গেল, খুবই স্বাভাবিক। তো আমার যে একটা ছিল, ম্যাডাম ছিল, আমাকে পড়াতো। তো ওনার বাসায় আমি একবার গেলাম। আমার যাওয়ার পরে ওখানে নাকি একটা মানে ঘটক ছিল, আমাকে ওখানে দেখছে। ওখানে দেখার পরে ঘটকটা বলতেছে যে এই মেয়েটাকে কি বিয়ে দেবে? তো উনি বলছে যে ওর তো বয়স কম, এখন ওর গার্জিয়ান জানে, ওর তো বাবা মারা গেল কিছুদিন হয়েছে, বিয়ে দেবে কিনা জানি না। তারপর উনি ওখান থেকে আমার আম্মাকে এসে বলে, আমার যে ম্যাডাম উনি এসে বলে যে আমার বাসা যাওয়াতে তো একজন ওকে দেখে বলতেছে যে ওর খুব পছন্দ করছে, যে আপনি কি বিয়ে দেবেন নাকি? তো আম্মা বলতেছে যে আমার যে অবস্থা, তো দেখি তুমি নিয়ে এসো, দেখি কি করা যায়। তো যে লোকটা মানে নিয়ে আসলো, তো নিয়ে আসার পরে আমাকে মানে দূর থেকে দেখলো, কাছে থেকে দেখলো না, দূর থেকে দেখলো। দেখে তো আমার আম্মার সাথে কথা হয়, আমার সাথে আমাকে সামনে নিয়ে যাওয়া হয়নি, যে দেখতে আসছে আমাকে সামনে নিয়ে যাওয়া হয়নি। তো উনি দেখে থেকে চলে গেছে। চলে যাওয়ার পর একদিন মানে আমাকে বলতেছে আম্মা যে তোর একজন দেখতে আসছিল, তো আমি তো সিদ্ধান্ত নিচ্ছি তোকে বিয়ে দিব। তো আমি বললাম এটা কেমন কথা বললো, আমি বিয়ে করবো মানে আমি তো পড়ালেখা করবো। তো বলতেছে যে তোর বাবা মারা গেছে, আমি তোকে আর লেখাপড়া করতে পারবো না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের মানে খুবই একটা আর্থিক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই হঠাৎ করে, এরকম সমস্যাটা আমাদের ছিল না। তো আমা মানে যে ও বলছে যে ও নাকি আমাদের সংসার দায়িত্ব নেবে। তো আমি খুব মানে কানাকাটি করলাম যে আম্মা আমি লেখাপড়া করবো। আমি যে তখন কাউকে পছন্দ করি এই কথাটা আমি বলি নাই, আমি শুধু বলতেছি যে আমি পড়ালেখা করবো। তুমি কি বলো এগুলো, বিয়েটে এগুলা কি, মানে খুব করার পরে তো উনি আর তখন আমাকে কিছু বললো না। তো প্রতিদিনই একটা করে যে তুই আর স্কুলে যাবি না, তোর আর স্কুলে যাওয়া লাগবে না, তোকে আমি বলছি যে বিয়ে দিয়ে দেবো। তো আমি তো বিয়ে করবো না। তো একটা সময় আমি ওকে গিয়ে বলি, আমি যাকে পছন্দ করি ওরে গিয়ে বলতেছি যে দেখো না, আব্বা মারা যাওয়ার পর আমার জানি কেমন পাগলের মতন একটা কথা বলে যে আমার বিয়ে দিয়ে দেবো। কিসে বিয়ে দেবো না আমাকে, আমি তো লেখাপড়া করবো, তুমি একটু যাই আমার একটু বুঝাই বলো না, কিছু একটা বলো না।
তো আমি যখন ওকে এই কথাটা বলি, তো ও ঠিক মানে পরের দিনেই ওর চাচা আর ওর চাচার এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় আসে। তো বাসায় এসে আম্মাকে আমার সাথে প্রথমে পরিচয় হয় পর আমার মা তখন জানে যে আমি কাউকে পছন্দ করি, ঠিক আছে। তখন জানে যে কথা বলতে আসছি আপনার সাথে, আমি কিছু কথা বলবো, আপনি একটু আমার কথাটা একটু শুনবেন বা রাখবেন কিনা। তো বলতেছি কি কথা? তো বলতেছে যে দেখেন, ওরা আজকে 1 বছর ধরে একজন একজনকে পছন্দ করে, আমরা শুনছি। এখন আপনি জানেন কিনা জানি না। তো আমি তো, ওরা তো অনেক ছোট, ওদের কারোরই বিয়ের বয়স হয়নি, না আমার ভাতিজার হয়েছে না ওর হয়েছে। তো শুনতেছি আপনি মানে আপনার মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছেন, কেন? ওর কি বিয়ের বয়স হয়েছে? তো আমার কোনো কথা বলেনি, আমি দেখছি ওখানে, আমি দাঁড়ানো ছিলাম, যে হয়েছে আপনি যে দিতে চাইতেছেন। তো দেখেন এই মুহূর্তে যে মানে আমরা একটা বিয়ের কথা বলবো, আমার ভাতিজা ওইভাবে প্রস্তুত না, ও পড়ালেখা করতেছে। আপনি একটা কাজ করেন, যত কষ্টই হোক না কেন, ওরা আপনি লেখাপড়া করান। আমাদের ফ্যামিলি থেকে থেকে আমরা ওকে দেখছি, আমরা দেখছি যে আমাদের সবার ওরা পছন্দ হয়েছে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওদের বয়সটা হতে দেন। দেখা গেছে ও যখন ক্লাস ওদের 10 অব্দি ও আমার ভাতিজা, ও আমার বয়সে 2 থেকে 3 বছর একটু বড় ছিল, লেখাপড়া তেমন একটা ভালো ছিল না, সেই দিক থেকে আমাদের ক্লাসে এসে পড়ছে, কিন্তু একটু বড়ই ছিল। তো ওর তো ওর তো বিয়ের বয়স হয় নাই, তো আপনি ওকে এখন বিয়ে দেন না, ও একটা কাজ টাজ করলে আমরা নিজে থেকে এসে ওরে আমরা নিয়ে যাব, কিন্তু সেই সময়টা অবধি আপনি আমাদের সময় দেন আর ওকে লেখাপড়া করতে দেন। তো আম্মা ওইখানে কোনো কথা বললো না, কোনো অন্য কোনো রকম রিয়েক্ট করলো না, ওদের কথাগুলো খালি জাস্ট শুনলো। তো শুনলই, তো ওরা কথা টথা বললে তো চলে চলে আসার পর তো আম্মা এদিক থেকে কি করতেছে এটা তখন যখন নিজে নিজে কোনো একটা কিছু করতেছে, এটা তখন আমাকে জানানো হয় নাই। উনি গোপনে কাউকে না জানিয়ে যে লোকটা আমাকে দেখতে আসছিল সবকিছু ঠিক করে নেয়, কবে কিভাবে বিয়েটা হবে এরকম ঠিক করে নেয়, এটা আমি পরে জানি। তো আমার তখন ক্লাস 7-এ খেলাধুলা চলতেছে, পরীক্ষা শেষ, তখন ক্লাস 8-এ উঠলাম। উনি থমকে যাচ্ছে, গল্প মাঝে মাঝে এভাবে করে থেমে যায়। আমরা আসবো, আবারও কল্পনার কাছে আসবো, বাট তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে চলছে লাভ স্টোরি। আর লাভ স্টোরি ব্রট টু ইউ বাই সুইট চকলেট। ঘড়িতে সময়টা 10:44। এখন অনেকটা দূর, কল্পনার এখন অনেক কিছু বলার বাকি, সেই কথাগুলো কল্পনা বলবে। গল্পের আমি যদি বলি এখনো ডেপথ যেই জায়গাটা, সেই ডেপথ জায়গাটায় আমরা এখনো যাই নাই, এবং ডেপথে যেতে হলে আরো অনেকটা সময় লাগবে। এবং কেমন লাগছে আজকের গল্পটা লিখতে পারেন এবং বলতেই পারেন আমাদেরকে। নাম্বারটা 26969, একই সঙ্গে facebook.com/jaguFM। ফেসবুকের কল্যাণে প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে দেশের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে দেখছেন আপনি এই মুহূর্তে 94.4 জাগুএফএম ইসলামাবাদ এন্টারটেইনমেন্ট স্টেশন, যেখানটায় প্রত্যেক শনিবারে আমরা একজনকে সুযোগ করে দিই, একজন মানুষকে, যিনি প্রাণ খুলে তার লাভ স্টোরিটা বলবেন। এতে করে অন্তত আমাদের সোসাইটিতে, আমাদের দেশে, আমাদের শহরে, আশপাশে আসলে আনহ্যাপি মানুষগুলোর সংখ্যা দিনকে দিন তো বাড়ছে, রাইট? তো সেই জায়গা থেকে চাই প্রত্যেকটা মানুষ হ্যাপি থাকুক, প্রত্যেকটা মানুষ হাসি খুশি থাকুক, প্রত্যেকটা মানুষ প্রাণ ভরে কথা বলুক। তো সেই জায়গা থেকে তো লাভ স্টোরি শোটা অলমোস্ট 3.5 ইয়ার যাবত চলছে, রাইট? 3 বছর প্লাস হয়ে গেল। তো সেই জায়গা থেকে কেমন লাগছে আজকের এপিসোডটি অবশ্যই আপনি মতামত জানাবেন। একজন গর্বিত লিসেনার হিসেবে অবশ্যই আপনি আপনার ফিডব্যাকটা জানিয়ে ফেলতেই পারেন। নাম্বারটা বলছি 26969, একই সঙ্গে facebook.com/jaguFM, সেখানে দেয়া আছে পোস্ট, এবং ফেসবুক লাইভ চলছে। মাধবদী থেকে সাকিব মাত্র জয়েন করলো ফেসবুক লাইভে, আর অনেকে রয়েছে। রনি বলছেন ভালো লাগছে, এবং কল্পনা আপুকে থেমে গেলে হবে না, পুরোটা গল্প শুনতে চাই। এক্স্যাক্টলি, আমরাও সেটা বলতে চাই কল্পনাকে। কল্পনা, আজকে থামলে কিন্তু হবে না, আজকে আপনাকে শেয়ার করতে হবে পুরোটা ঘটনা, আজকে আমরা শুনবো।
একে করে আরো কিছু কমেন্ট পড়বো, তারপরে আমরা কল্পনার কাছে যাবো। শামীম রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে, তো কেমন লাগছে ওটাই জানতে চাচ্ছিলাম মেইনলি, যে গল্পটা আজকে কেমন লাগছে সবার। আর এদিকে রায়হান বলছেন তিনি আছেন মালয়েশিয়া থেকে শুনছেন। সোহেল রাজ এই মুহূর্তে, রনি বলছেন যাত্রাবাড়ি থেকে আছেন, এবং নীরব রাজ বলছেন ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি। দেখা যাক আজকের গল্পটা শেষ পর্যন্ত কোন দিকে যায়। একই সঙ্গে বলছি চলছে লাভ স্টোরি, আর লাভ স্টোরি মানে ব্রট টু ইউ বাই ট্রিট চকলেট। ভালোবাসার প্রত্যেকটা মুহূর্ত মধুর হোক ট্রিট চকলেটের প্রতিটি বাইটে। কল্পনা, তারপর কি হলো? তারপর ভাইয়া ওখানে আমাদের খেলাধুলা চলতেছে, আমি 3টা খেলাতেই মানে ফার্স্ট হই। তো হঠাৎ করে আমার বোন ওই খেলাধুলার মাঝখানে, মানে খেলাধুলা স্কুলে চলতেছে, তখন আমি স্কুলে, তো উনি এসে আমাকে খোঁজ করে আমাকে বের করে, ওখান থেকে বের করে বলতেছে যে আমি ওনাকে দেখে অবাক হয়ে যাই যে আপু তুমি স্কুলে, উনি ঢাকায় থাকে, তো এখানে তো ওরে দেখে আমি একটু অবাক হই। তো বলতেছে বেড়াইতে আসছে, তো তোর দেরি হচ্ছে এই জন্য তোকে নিতে আসলাম, চল বাসায় চল। তো আমার ওখানে খেলা শেষ হয়, তো খেলাধুলা শেষ হওয়ার পর তো আমি বাসায় যাই ওর সাথে। বাসায় যাওয়ার পর তো আম্মা আমাকে দেখে একটু মানে রাগ হয়ে মানে আপার সামনে একটা মানে ঝগড়া সৃষ্টি করে যে ও এই বয়সে কি প্রেম টেম করে, এই সেই, ওরে আমি বিয়ে দিয়ে দেবো, ও ভালো না, ও প্রেম করতেছে। তো আসলে প্রেম করতেছি আমি তো খারাপ কিছু করতেছি না, আমার এটা মানে মন থেকে ধারণা যে আমি তো খারাপ কিছু করতেছি না, আর আমি তো এখন প্রেমের জন্য কিছু করতেছি না, আমি লেখাপড়ার বয়স, আমি লেখাপড়া করবো। তো আম্মা ওখানে মারলো আমাকে, আমি একটু তর্ক করাতে উনি আমাকে মারার পরে আমার বোন বলতেছে যে তোর আম্মা একটু মানে মনে হয় পাগল হয়ে গেছে, তুই আমার সাথে চল, আমার বাড়িতে চল, কিছুদিন থেকে আসবি। তো ওটা ফেব্রুয়ারি মাস ছিল, 21 তারিখে আমাদের ফাইনাল খেলাটা হওয়ার কথা ছিল ওখানে। তো আমি কিছুদিনের জন্য যখন ও বলছে, তো আম্মা এরকম করতেছে, তো আমি ওর সাথে আমি ওর বাড়িতে যাই, বেড়াতে যাই। ও আমাকে ওখান থেকেই নিয়ে গেল। ওখানে একটু আম্মা অন্যরকম করলো, ওখানে আম্মা মারলো। তো ও যখন বললো যে আয়, তো মাথা ঠিক হইলে পরে তুই চলে আসিস। তো আমি ভাবলাম যে 21 তারিখে খেলা, আবার ফাইনাল খেলা হবে, তো যাই ওখানে আপুর সাথেই ঘুরে আসি। তো ওখানে গেলাম, ওখানে যাবার পর মানে 2 দিন পর শুনতেছি যে ওখানে মানে আমাকে দেখতে আসবে। তো আপুর আমি বললাম যে আপু তুমি আমারে নিয়ে আসলা, এখানেও এই ঝামেলা কেন আপু, এটা কেন, আমি বুঝতেছি না তোমরা আমার সাথে কেন এরকম করতেছো। তো আপু বলতেছে যে সমস্যা নেই, দেখতে আসলে কিছু হয় না, তুই করিস না, এটা আমরা দেখবো। তো আমার এক খালা আমাদের সাথেই থাকতো। তো আমার খালুটা অসুস্থ ছিল, হাসপাতালে ছিল। তো বলতেছে যে ওখান থেকে আমার খালুকে আনা হইলো, হাসপাতাল থেকে আমার খালু দেখে আসছে হাসপাতাল থেকে। তো বলতেছে, আমি আমার খালুকে দেখে মানে কাঁদতেছি যে খালু ও আম্মা কি করে, দেখো না আমার এভাবে যে বিয়েটা দিচ্ছে, তুমি আটকাতে পারবে না। না এখানে তো কোনো বিয়ে, আমার খালুও জানে না। তো বলতেছে যে না এখানে তো কোনো মানে বিয়ে টের কিছু না, তোর আম্মা আমারে বললো যে তুমি যদি একটু দেখো, কথা বলো, তোমার যদি ভালো লাগে তাইলে দেখো ওরা বুঝাই শোনা মানে দিতে পারো কিনা, এখানে ওকে বিয়েটা দিতে পারো না, না হইলে এখানেই মানে না করে দেবো। তো আমার খালু এই জন্য আসে, যা তুই চিন্তা করিস না, আমি না করে দেবো না। বলছি খালু তুমি না করে দেবো, যে তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, তুমি মানা করে দিও। তো উনি আসলো, ওখানে রান্না টান্না হইলো। তো মেহমানও আসলো, অনেক মেহমানে আসলো, অনেক লোকজনই আসলো, প্রায় 10 থেকে 15 জনের মতো লোকজন আসলো ওখানে। তো আসার পরে তো বারবারই মানে ওনারা এসে মানে দুপুর টাইমে এসে খাওয়া দাওয়ার পরে বলে কাজি করতেছে। তো আমার খালু একটু রাগ হয়ে যায়। আসলে ওখানে আমার খালু জানতো না যে আমার আম্মা মানে আগেই সবকিছু ঠিক করে রাখছে যে আজকে বিয়েটা হবে এরকম। তো আমার খালুটা রাগ হয়ে যায়, কি ব্যাপার তুমি, ওরা এসে মানে খাওয়া দাওয়া শেষ করে কাজি করতেছে, আমারও তো বলছো যে আমি ছেলেটাকে দেখবো। তো ওরা এরকম বলতেছে। তো আমার বলতেছে যে ওখানে থাকলে তো সমস্যা হইতো, তো আমি এখানে নিয়ে আসছি, এখানে এসে ওরে আমি এখানে বিয়ে দিয়ে দেবো, যাক পর ও ঠিক হয়ে যাবে। ও এমন করতেছে, ও বোঝে না, ও ঠিক হয়ে যাবে। আম্মা এই কথাটা বললো। এখন আমার খালু তো রাগারাগি করতেছে যে তুমি কাজটা ভালো করতেছো না, অন্য কিছু যেমন তেমন, ওর কি বিয়ের বয়স হয়েছে, তুমি যে ওরে বিয়ে দিতেছো, এটা তুমি তো ভুল করতেছো।
তো উনি ওনাদের সাথে একটু ঝগড়া করলো যে ভুল করি না যা করে আমার মেয়ে আমি যা খুশি করবো, পরে সব ঠিক হয়ে যাবে, আপনারা এখানে কিছু করেন না, ভালো লাগলে থাকেন, ভালো না লাগলে চলে যান। আমার খালুকে এই কথাটা বলো, তো আমার খালু ঠিকই ওখানে থেকে রাগ হয়ে আমার খালাকে নিয়ে বেরিয়ে আসে। তো ওখানে আমি একা। তো আমার বোনদেরকেও উনি ঠিক একই কথা বলছে যে আমি ওরা এখানে বলছি বেঁধে ওই ছেলেটা নাকি আমাকে বলছে যে সংসারের দায়িত্ব নেবে, উনি এই জন্য এখানে মানে আমাকে এখানেই বিয়ে দেবে। তো এই কথা বলার পর তো ওরা যখন বেরিয়ে আসে, তো আমি তো অনেক কান্নাকাটি করি। তো আমি তো ওখান থেকে যে পালাবো, আমি তো কিছু চিনি না, পথঘাট কিছুই চিনি না যে পালিয়ে যাব, বা আমার কাছে তখন কোনো মোবাইল ফোন নাই যে আমি ওখানে বলবো যে আজকে এখানে এরকম কিছু হচ্ছে। তো আমি ওদেরকে মানে না যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করি, কিন্তু আমার মানে রাগারাগি তার এরকম কথাতে ওরা রাগ হয়ে তখন বেরিয়ে আসে। তো বেরিয়ে আসার পর তো আমার আম্মা ওদেরকে বলে যে আমার মেয়ে তো ছোট, আমি বিয়ে দিতেছি, তো ও যাই মানে করতেছে, আপনারা কিছু মনে করেন না, মানে কাবিনটা শুধু করাই নিয়ে যান। তখন কাবিন কি জিনিস আমি বুঝতাম না, বিয়ে বিয়ে শব্দটা একটু বুঝলো, মানে কাবিন জিনিসটা বুঝতাম না যে কাবিন হলে যে বিয়ে হয়ে যায়। তো আমার বোন বলতেছে যে তুই এখানে কোনো সিনক্রেট করিস না, ওই কাবিন হলে বিয়ে হয় না, তোর যদি ভালো না লাগে তাহলে তুই যাইস না, সমস্যা নেই, এখন তোর মা এরকম পাগলামি করতেছে, কোনো মতো লোকদের বিদায় করে দে, সব পরে সমাধান হয়ে যাবে, মানে এরকম মানে আমারে বোঝাইতেছে। তো আমি বলছি সত্যি আপু কাবিন হলে তো বিয়ে হয় না? তো বলতেছে যে না হয় না। তারপর সেদিন আমার কোনো আমি গোসলটাও করি নাই, খাওয়া দাওয়া করি নাই, কিচ্ছু না। তো ওদের খাওয়া দাওয়া শেষে ওরা যে কাপড় নিয়ে আসে উপর দিয়ে, মানে কাপড়টা আমাকে পরায়, আমি পড়তে চাই নাই, তারপর জোর করে মানে পড়ানো হয়। ওখানেও আমার আম্মা আমাকে করে মানে মারধর করে। তো আমাদের রুম ছিল 2টা, ওই লোকগুলো ওরকম দেখে নাই। আর যে লোকটা আমাকে পছন্দ করছে উনাকে আম্মা বলছে যে আমার মেয়ে তো ছোট, একটু এরকম করে, আপনি কিছু মনে করেন না, ও ঠিক হয়ে যাবে, ওনার একই কথা, ও ঠিক হয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই বিয়েটা কি আপনার মা জোর করে দিতে ছিল? হ্যাঁ, আমার মাই শুধু, এখানে আমার কোনো গার্জিয়ান কেউ রাজি ছিল না, আপনার পরিবারের অন্য কেউ রাজি ছিল না, রাজি ছিল না। তো এটা তারপর আর উনি যে ধরনের কথা বলছে মানে বলাতে কেউ আর উনার উপর আর কোনো কথা বললো না। তারপর সেখানে কাবিনটা হলো, কাবিনটা হবার পর তো ওরা মানে যার যার মতো চলে গেল, মানে থাকলো না। কাবিনটা করানো শেষ হওয়ার পরে ওরা চলে গেল। তো আমি অনেক কানাকাটি করলাম, বললাম যে আমি বাসায় যাব, আমি বাসায় চলে যাব, আমি এখানে থাকবো না। তো আপু বলতেছে যে না তোর এখন যাওয়ার দরকার নাই, তুই এখানে কিছুদিন থেকেই যা আমার সাথে। তো আমি রইলাম ওখানে। যাওয়ার পরে 2-3 দিন গেল, 2 থেকে 3 দিন পরে লোকটা আসলো, যে লোকটার সাথে আমার বিয়ে হলো সে আসলো। ওনাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি। হয়েও গেল এর মধ্যে। হ্যাঁ, ওই কাবিনটাই তো বিয়ে, এখন যেটা বুঝি ওটাই তো বিয়ে, কিন্তু তখন তো বুঝিনি যে কাবিনটাই বিয়ে, যে ওখানে একটা সই করলেই যে বিয়ে হয়ে যায়, এরকম জ্ঞান আমার তখন ছিল না। ঠিক আছে, ভালোবাসে যে সেই জ্ঞানটা কিন্তু আমার তেমন ছিল না, আমি শুধু ওরা পছন্দ করলে আমার ভালো লাগে এরকম, কিন্তু ওরা আমি প্রচন্ড ভাবে ভালোবেসে আপনার ফেলি। সঙ্গে যার বিয়ে হয় ওই ভদ্রলোকের সঙ্গে আপনার বয়সের গ্যাপটা কেমন ছিল? বয়সের গ্যাপটা আমার মনে হয় অনেক ছিল, দেখতে একটু বয়স্কই ছিল, একবারে যে মানে একটা ছেলে বয়সের ছিল সেরকম না। কি দেখে যে মানে উনি পছন্দ করলো, খালি একটা কথাই বলতো যে ও আমার সংসারের দায়িত্ব নেবে, আমি এই জন্য এখানে আসবো। মানে মোট কথা হচ্ছে আপনার বাবা মারা যাওয়ার পর আপনার পরিবারে উপার্জন করার মতো কোনো পুরুষ ছিল না। না, Right. এবং আপনার ভাই বোন কয়জন ছিলেন? আমরা 2 বোন 1 ভাই, ছোট ভাই ছোট ছোট। সবাই। হ্যাঁ, আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনার মা চাচ্ছিল একজন দায়িত্ববান পুরুষ যিনি আসলে তার পরিবারটাও সামলাবে এবং আপনার পরিবারটাকেও সামলাবে। হ্যাঁ, ওকে। ওই দিকটা চিন্তা করে মানে ওনারা বলছে, উনি সেটাই মানে করে মানে এই কাজটা করলো। এবং আপনার তো এর মধ্যে লেখাপড়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, লেখাপড়াটা বন্ধ হয়ে গেল যখন মানে তখন তো আমার 8 মাত্র উঠলাম। তো খেলাধুলার মাঝখানে কিন্তু ওই ঘটনাটা ঘটালো। তারপর যখন আমি আমার বোনের বাড়ি থেকে মানে ওখান থেকে লোকটাকে যখন আমি এখানে বলি, লোকটা যখন ওখানে আসলো দেখে তো আমি চমকে যাই, কি আপা এই লোকটা আবার এখানে আসছে কেন? তো আসছে এমনি বেড়াইতে আসছে। আমি এই লোকটা কেন আসবে এখানে, বারবার আসার দরকার কি, তোমরা বলে দাও নাই যে আমি ওনাকে বিয়ে করব না? তো ওরা আমার কিছু বললো না। দুপুরে উনি খাওয়া দাওয়া করলো, রাতটা উনি ওখানে থেকে গেল। থেকে যাওয়ার পরে মানে
কিছুটা যে মানে তখন আমার মনে হলো যে না, এখানে তো আসলে অন্য কিছু। তো আমার যে ভাইয়াটা আছে, দুলা ভাই, ওকে আমি ভাইয়া বলতাম। তো আমার ভাইয়া এক সময় দুষ্টামি করে বলতেছে, এটাই তোমার স্বামী। আমি কি স্বামী মানে আমি কি বিয়ে করছি নাকি উনাকে যে উনি আমার স্বামী হবে? হ্যাঁ করছো না, কালকে মানে এই যে 2 দিন আগে করলা, এটা তো তোমার বিয়ে হয়েছে। আমাকে না, এটা তোমার বিয়ে হয় না, কাবিন হয়েছে, কাবিন হলে তো আর বিয়ে হয় না। আমি মানে অতটুকু বোঝার মতো মানে ক্ষমতাটা আপনার না, ছিল না। না। খুব স্বাভাবিক, ক্লাস 8-এ পড়েন আপনি। হ্যাঁ। ক্লাস 8-এ পড়া একটা মেয়ে আসলে কাবিনের কতটুকু বোঝে বা বিয়ের কতটুকু বোঝে, দায়িত্বের কতটুকু বোঝে, এবং এরকম ঘটনা কিন্তু। তারপর কি হলো? তারপর উনি সেখানে মানে রাতটা থাকার পরে ওরা আমাকে অনেক চেষ্টা করে যে ওর সাথে দেওয়ার জন্য। তো আমার কথা হলো, আমি ওর সাথে থাকবো কেন? ওর সাথে তো আমার বিয়ে হয় না, ওর সাথে আমার কিছু হয়নি, আমি ওর সাথে থাকবো না। তো আমি আমার বোনদের সাথে থাকি, আর উনি আমার বোনের পাশে একটা রুমে থাকে রাতটা থেকে। তো উনি যখন আমি এরকম করতেছি, তো উনি আমাকে মানে এই রুম থেকে মানে বলতেছে যে আপু তুমি ভয় পাও না, আমি তোমাকে কিছু বলবো না। বারবার আমাকে একটা কথাই বলতেছে যে আপু তুমি ভয় পাও না, আমি তোমাকে কিছু বলবো না, শুধু শুধু তুমি আমাকে ভয় পাও না। এই কথাটাই শুধু উনি আমাকে মানে বলতেছে। তো আমি আর কোনো কথাই করিনি। তো উনি পরদিন সকালে চলে যাওয়ার পর আমি আমার বোনকে অনেক করি যে তোমরা আমাকে বিয়ে দিলা, আমাকে বোঝাইলা যে এটা বিয়ে হবে না, কিন্তু এটা তো তোমরা আমাকে বিয়ে দিলা, কেন এই কাজটা করলা? এখানে এনে আমাকে আটকে এই কাজটা করলা। আজকে যদি আমাকে আমার বাসায় থেকে এই কাজটা করতে দিতা, তাহলে কখনো এটা হইতো না। তো আমি কি করি, ওখান থেকে মানে আমি বাসায় চলে আসবো। বারবারই বলতেছি আমি বাসায় চলে যাব। এই কথা বলার পর তো আমাকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় নিয়ে আসার পর আমি বাসায় এসে মানে ওর সাথে যোগাযোগ করি। আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে? হ্যাঁ, ওর সাথে যোগাযোগ করি। আমি কি জানো যে আজকে মানে কি ও এই দিক থেকে সবাই জেনে গেছে যে আমাকে ওখানে নিয়ে বিয়ে দিয়ে দিছে, এটাও ওর কানে গেছে। তো আমি যখন ওখানে যাই, ও এসে আমার আম্মার সাথে অনেক রাগারাগি করে, মানে অনেক রাগ করে যে আপনি এটা কেন করলেন, এই কাজটা কেন করলেন, আপনাকে কি বলা হয়েছিল না যে এই কাজটা আপনি করেন না? আমি ওকে আমরা তো বিয়ে করতাম, তাহলে আপনি করলেন ওখানে নিয়ে করলেন গেলে, এখানে থেকে করতেন, দেখতাম ওকে কিভাবে আপনি বিয়েটা দেন, মানে বিয়েটা দিতেন। তো এরকম বলে ও চলে যাওয়ার পর তো আম্মা আমাকে আর বের হতে দেয় না বাসা থেকে, স্কুলেও যেতে দেয় না, বাসায় রাখলো যে না তোর আর স্কুলে যাওয়ার দরকার নেই, তুই বাসায় থাক। তো আমি বললাম যে দেখো, যে কাজটা করছো এখন তো করছো, শোনো আমি তো ওরে পছন্দ করি, যদি কখনো আমার কারো কাছে যেতে হয় তাহলে আমি ওর কাছেই যাবো। তখন আমি মানে ওর রাগ থেকে মানে এই কথাগুলো ওনারে বলতেছি। এর আগে আমি একবারও ওকে এরকম কথা বলিনি যে আমি লেখাপড়া করতে চাইছি, তুমি আমাকে লেখাপড়া করতে দিলা না, এভাবে আমাকে এরকম একটা কাজ করে ফেললা, যাও। আমি যে ওরা পছন্দ করি, আমি যদি কখনো যাই তাহলে আমি ওর সাথেই যাবো, আর কারোর সাথে যাবো না। তো এই কথা বলার পর তো 2-3 দিন যাবার পর লোকটা আমাদের বাসায় আসে। আমাদের বাসায় আসার পরে আমি যখন ওনাকে আমার বাসায় দেখি, আমি খুব রাগে ওনাকে বলি আপনি আর কখন এখানে আসবেন না, আপনার সাথে আমার কিছু হয় নাই, আপনি জানেন না আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি একজনকে ভালোবাসি, আমার যদি কখনো যেতে হয় তাহলে আমি ওর সাথে যাব, আপনার সাথে যাব না, আপনার সাথে আমি কোনো কথা বলবো না, আমি ওর সাথে কথা বলবো। তো এই কথা বলার পর উনি একটু থমকে যায় আমার মাকে মানে হয়তো বা প্রশ্নটা করে উনি যে কি ব্যাপার, ও কাউকে পছন্দ করে, এই কথাটা তো আপনি আমাকে বলেননি। তো বলছে যে ছোট মানুষ, এরকম এই হয়, আপনি কিছু মনে করেন না। তো এটা উনি মাথায় রেখে তো উনি সেদিন থেকে মানে আমাদের বাসায় থাকার পর চলে যায়। কিন্তু আমি আমার মায়ের সাথেই থাকি, আমাদের রুমও ছিল 3টা রুম ছিল, তো একটা রুমে উনি ছিল, থাকার পর ওখানে চলে যায়। তো দেখা গেছে আমাকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করে যে ওনার সাথে কথা বলার জন্য, ওনার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাব না। তো একটা সময় এসে মানে এরকম এক মাস যখন উনি আসা যাওয়া করলো, আমি কোনো কথা বললাম না, আমাকে কিছু বললো না, কিছু বলতেছে না। ওনাদের ধারণা ছিল যে একটা সময় ঠিক হয়ে যাবে, আস্তে ধীরে ও ঠিক হয়ে যাবে। তারপর আমি আমার বাসায় যে আমার খালাটা আমাদের সাথেই থাকতো, তো আমার খালাতো বোনও আছে আমাদের সাথে থাকতো। তো আমার আম্মা কি করলো, মানে কি মনে করে এটা করলো যে আমাকে খাবার দেওয়া বন্ধ করে দিল, আমাকে খেতে দিবে না। আমি যদি ওনার সাথে কথা না বলি, ওনার সাথে না যাই, বা যাই হোক ওনার সংসারটা মানে মেলানোর জন্য ফিজিক্যাল টর্চার যেটা বলা হয় ওটা করা শুরু করলো, যে ওনার সাথে আমাকে থাকতেই হবে, মিশতেই হবে, এরকম আর কি টর্চার শুরু করে দিল। তো টর্চার শুরু করে দেওয়ার পর ওনার একটা ধারণা ছিল যে ওই বয়সে যদি আমাকে খেতে না দেয় হয়তো আমি এটা মেনে নেবো,
এরকম এরকম ভাবলো। ভেবে উনি কি করলো, আমাকে মানে খাওয়া বন্ধ করে দিল, ভাত দিচ্ছে না, খেতে দিবে না। তো যখন এই কাজটা করলো, তো আমি কি করলাম, আমাদের বাড়িতে মানে পেয়ারা গাছ ছিল, আমরুজ গাছ ছিল, আম গাছ ছিল। তো তখন আমরুজটা ধরতো অনেক, আর পেয়ারাটা সিজনাল ছিল, সবসময় ধরতো। তো খেতাম। আর একটা পেয়ারা খেয়ে বা কিছু আমরুজকে কতক্ষণ থাকা যায়? তো করতাম কি, লুকায় লুকায় খেতে যেতাম, লুকায় লুকায় যখন পারতাম খেয়ে নিতাম, আর যখন পারতাম না খেতাম না। এরকম করে একটা সপ্তাহ থাকে। তো একদিন আমার মা জানি কোথায় যায়, তো আমার কাছে আবার টাকা থাকতো, মাঝে মধ্যে টাকা নিতাম, চেয়ে টাকা নিতাম, তো বাহির থেকে কিছু খেয়ে নিতাম, মানে ভাতটা খেতে তো দিত না। এভাবে কতদিন আপনার সঙ্গে এই কাজ? একটা সপ্তাহ এক সপ্তাহ টানা? টানা। আপনার পরিবারের অন্য কেউ তখন আপনার মাকে থামায় নাই যে কেন তিনি এই না। কাজগুলো করছেন? আমার খালাটা যে ছিল না, যদি মানে শুধু আমার খালাটাই যদি দেখতো যে আমার মা কোথাও গেছে বা কোনো কাজ করতেছে, উনি এনে আমাকে একটু খাবার দিত, দেখেছে ভাত দিত বা একটা কিছু দিত যে খেয়ে নে। কিন্তু আমার মার কথা ছিল যে ওকে খাবার দিবি না, তাহলে ও সবকিছু মেনে নিবে, সবকিছু ঠিক হয়ে যাবে, দিবি না, এরকম করতো। তা আমার একদিন আম্মা কোথায় জানি গেছে, তো আমাকে ভাত দেওয়া হয়, ভাত দিল আমার খালা, তুই তাড়াতাড়ি করে খেয়ে নে, খেয়ে তুই মানে তোর রুমে চলে যা। তো আমি ভাতটা নিয়ে মাত্র বসছি মানে খাবো, আমার খালাতো বোনটা আমার পাশে ছিল, মানে এসে দেখলো যে আমি ভাত নিয়ে, ও কি করলো, আমার প্লেটটা আমার সামনে থেকে কেড়ে নিল। কেনে বলতেছে যে খালা বলছে যে তোর খেতে দিতে না, তুই এখন ভাত খেতে পারবি না, তাহলে আমি বলে দিব। মানে আমার মা আর আমার বোনটা মিলে মানে চাইছিল যে ওরা আমাকে মানে ওর সাথে মিলাবে, এভাবে মিলাবে, কিন্তু আমাকে সেটা দিয়ে হয় নাই। আমি আমি খুব কান্না করলাম সেখানে। তো এমন একটা সময় যেত যে আমি যদি ঘরে গিয়ে দেখতাম যে ভাতটা মানে মারে গেলেছে, ওই ভাতটাই খেয়ে নিতাম। যখন ও এই কাজটা করলো, আমি ওখানে বসে অনেকক্ষণ কান্না করি, কান্না না, আমরা করি। ছিলাম ওই জায়গাটাতে, আপনার মা হচ্ছে ভাত চুলায় বসায় তারপর চলে যেত, ওই জায়গাটাতে ছিলাম। মানে ভাতটা মার গেলে মানে যখন সরে যেত, অনেক সময় আমি মারটাও মানে সুযোগ পেলে খেয়ে নিতাম, যে খেয়ে খেয়ে থাকতাম। তো বেশিরভাগই আমি গাছের ফলটাই খেয়ে বেশি ছিলাম, মানে যখনই দেখতাম ক্ষুধা লাগছে গাছের ফলটাই খেতাম বেশি। তো সুযোগ পেলে মারটাও খেয়ে নিতাম। তো আমার খালা যদি কখনো সুযোগ পাইতো, ভাত দিত, আমি খেয়ে নিতাম। তো এভাবে আমাকে এক সপ্তাহ করার পরে দেখে যে না, কিছুতেই আমাকে মানে ওরা ওনার সাথে আমাকে কথা বলতে পারতেছে না। তারপরে একটা সময় ওটা টর্চারটা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে এখন লোকটাকে যে আমি বলছি যে আমি কাউকে পছন্দ করি, উনি শুধু বারবার বলতেছে যে আসলে ও এই কাজটা করতেছে যে ও কাউকে পছন্দ করে, সেই থেকে ও শুধু ওই ছেলের সাথেই মানে থাকবে। তাহলে আপনি কেন ওকে বিয়ে দিলেন, এটা কি আপনি জানতেন না? তো আমা বললো যে না, এটা আমি জানতাম না। তো এরকম করে মানে প্রায় 3-4 মাস চলে যায় এরকমই। উনি আসলে আমি কখনোই কথা বলিনি, ওনার সামনে আমি কখনো যাইনি। তো যখনই উনি আসতো, আম্মা আমাকে অনেক মারতো, অনেকই করতো, মানে সবকিছু হজম করে নিতাম। তারপরেও আমি আমার সাথে ওনাকে কখনো কথাও বলাতে পারিনি, ওনার সামনেও কখনো নিতে পারে নাই। যত কষ্টই কেন দিত না, যেতে পারতাম না, মানে যেতাম না। তো ওখান থেকে ওনাদের বাড়িটা বেশি দূরেও ছিল না। তো একদিন মানে ওনার ফ্যামিলি, ওনার বাবা আমার বললো যে মেয়েটাকে একদিন আমার কাছে নিয়ে আসিস, দেখি ওর সমস্যাটা কোথায়। তো এই কথাটা বলার পর তো আমি ওনার সাথে যাব না, আমি বলছি যে না, আমি ওনার সাথে যাব না, আমি ওনার সাথে কোথাও যাব না। তো আমার মা আর ওনার একটা ছোট ভাই ছিল, ওরা মানে ওদের সাথে বলছে যে ঠিক আছে আমাদের সাথে চলো। তা আমি গেলাম, যাওয়ার পরে তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমাকে উনি দেখে মানে আমার ওনার বাবা তখন একটু অসুস্থ ছিল, তখন আমার বিয়েতে উনি যেতে পারেনি। উনি তখন অসুস্থ ছিল, স্ট্রোক করে মানে প্যারালাইজ হয়ে যায়, তো যেতে পারে না। তো উনি দেখে আমাকে একটু অবাক হয় যে কি এত ছোট মেয়ে তুমি বিয়ে করছো, ওনার সামনে এই কথাটা বলে। তো উনি আগেই বাসায় ছিল, আমি আমার মায়ের সাথে আর আমার ওর যে ভাই ওর সাথে ওখানে আমি যাই। এত ছোট মেয়ে বিয়ে করছো, এটা কি করছো তুমি, তোমার বয়সের সাথে ওর এটা দেখো তো, যত কিছু হোক তুমি কি চোখ দিয়ে দেখো নাই? ওনাকে মানে বলতেছে, আর মানে মানে বলতেছে। তো আমাকে বলতেছে যে আচ্ছা তোমার সমস্যাটা কি মা, যে তুমি এরকম করো, তোমার কি ওরা ভালো লাগে না? তো আমি ওখানে কি বুঝলাম জানি না, হুট করে আমি ওখানে বলে ফেললাম যে আমি তো একজনকে পছন্দ করি,
আমি ওর সাথেই যাব, আমি ওনার সাথে কখনোই কথা বলবো না। মানে আপনার শ্বশুরের সামনে কথাটা বলে হ্যাঁ, এই কথাটা আমি বলে ফেললাম। আচ্ছা কিছু বুঝলাম, মানে ওরকম ফিজিক্যালি এটা আমি না বুঝলো, মানে আমি এই বুঝটা থেকে আমি এই কথাটা ওরা যে আমাকে টর্চার করতেছে ওটার জন্য, ওটা আমি একটা সময় একটু একটু করে বুঝলাম, মানে ওদের কারণে বুঝলাম যে ওরা এটা চাচ্ছে, কিন্তু এটা হবার মতো না। কিন্তু আমি মানে ওনাকে এই কথাটাই বলে ফেললাম। তো বলার পর উনি বলতেছে যে এত ছোট, তুমি বিয়ে দিয়েছে বোঝো না, অথচ একজনকে ভালোবাসো। আমি হ্যাঁ, আমি একজনকে পছন্দ করি, আমি ওনার সাথে যাব না। তো উনি আর ওখানে কোনো কথা বললো না। ওরা বললো যে যাই হোক, একটা সময় হয়তো বা তুমি ওরাই করে নিতা, যে ওর বয়সটা হলে তুমি ওর না সংসার করতে পারতা। কিন্তু যে কথাটা বলছে আমার মনে হয় ওইটা থেকে ওই রকম করে, তুমি যেভাবে পারো এখান থেকে ফিরে আসো। তো উনি যখন ওনাকে এই কথাটা বলার পরে আমি ওখান থেকে চলে আসি, ওখানে আর থাকি না, চলে আসি। তো চলে আসার পর তো উনি একটা সময় ফ্যামিলি সবাই মিলে আমার এই কথা থেকে সবাই মিলে সিদ্ধান্ত দেয় যে আসলে না, মেয়েটা অন্যরকম, নিশ্চয়ই অন্য কোনো সম্পর্ক বা ওরকমই, এই কারণে ও আর এই সংসারটা করবে না, ওই ছেলেটার জন্যই করবে না। ওরা এরকম ভাবে করে নিল। তো ওরা একটা সময় ফিক্স করে, মানে মাসখানেকের মধ্যে সময় নিয়ে একটা ডিভোর্সের ব্যবস্থা করে দিল, মানে ব্যবস্থা করলো। তো ওখানে ডিভোর্সটা আমার হয়ে গেল। সবাই মিলে মানে সিদ্ধান্ত নিল যে ও থাক, ওর মতো থাকতে দাও, তুমি ওখান থেকে ফিরে আসো। তো আমার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে যাওয়ার পর এই 6 মাস আমি যাকে পছন্দ করলাম ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, কারণ আমি বাইরেও যেতে পারিনি, কখনো ওর সাথে আমার মানে যোগাযোগ হয়নি, কথা হয়নি এই পর্যন্ত, এই 6 মাসে। রাইট, মানে আপনার হাজবেন্ডের সঙ্গে না, ও যাকে আমি পছন্দ করতাম। আচ্ছা, ওর সঙ্গে আপনার কথা হয়নি, কিন্তু মাঝখান দিয়ে আপনার ডিভোর্সটা হয়ে গেল। হ্যাঁ, তো এই ডিভোর্সটা হওয়ার যদি বলি যে মূল কারণটা কি ছিল? আসলে মূল কারণটা যে ছোট যে বয়সটা ছিল আমার বিয়ে দিছে, ওই সময়টায় যে কাউকে আমি মানে নিজের মতো করে মানে মেনে নিব, ফিজিক্যালি হ্যাঁ, ফিজিক্যালি ভাবে হচ্ছে আপনার সেই ম্যাচুরিটিটা আসে নাই, ওই দিক থেকে মানে আমি এটা অ্যাকসেপ্ট করি নাই। আর পছন্দ করি সেটা হচ্ছে মানে, কিন্তু ব্যাপারটা কি এরকম না যে মানে আপনি জোর করে আসলে সেই মানুষটাকে মানে একদমই পছন্দ করবেনই না? কারণ আপনার গল্পের যতটুকু আমরা এখন পর্যন্ত শুনলাম, একটা মানুষের সঙ্গে আপনার বিয়ে হলো, কাবিন হলো, তো আপনি একটা সময় পরে বুঝলেন, বুঝার পর আসলে আপনি আপনার ডিসিশনে অটল ছিলেন যে আপনি যদি আসলে সংসার করতে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গেই আপনি করবেন। করবো। ওকে, তো এর মধ্যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছিল না? না, এই 6 মাস তো আমাকে বেরই হতে দেয়নি, কোথাও যেতেও দেয়নি, আমি শুধু বাসায় ছিলাম। আর ও তো আসতোই না, ও যে রাগ করে গেছে আর কখনো আমার সাথে যোগাযোগ করেনি। তো আমার যখন ছাড়টা হয়ে যাওয়ার পর 6 মাস পরে আমি একটা বছর তো এখানে গ্যাপ। আচ্ছা, এই যে 6 মাস পরে হচ্ছে আপনাদের ডিভোর্স হয়ে গেল ফাইনালি। তো ফাইনালি ডিভোর্স হওয়ার পর আপনি বলছিলেন যে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্কটা খুব একটা ভালো না, স্পেশালি আপনার মায়ের সঙ্গে। আপনার মা আপনাকে প্রচুর পরিমাণে টর্চার করতো, আপনাকে মারতো, খেতে দিত না, আপনি এই ব্যাপারগুলো বললেন। তো যখন ডিভোর্স হয়ে গেল ওই সময়টা আপনার মায়ের ভূমিকাটা কেমন ছিল? একটা সময় উনি যে আমাকে কষ্টটা দিছে, এখন উনি এই কষ্টটা এখন উনি মনে করে কাঁদে প্রায় সময়। আমাদের মানে এটা যখন উনি মনে করে, উনি কান্না করে দেয় যে আসলে আমি ওই সময় ভুল করছি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করে। তো আমার ডিভোর্স হওয়ার পর আমার মা আমার সাথে আর কোনো করে নাই। আমি তখন সিদ্ধান্ত নেই যে আমি আবার পড়ালেখা করব, আমার মাকে আমি বলে আমি লেখাপড়া করব। তো তখন আর অনেক চেষ্টা করে, যেহেতু উনি পারে নাই, তারপর উনি আমার সাথে কোনো টর্চারিং করে নাই। কিন্তু আমি যখন পড়ালেখার কথা বলছি উনি আমাকে লেখাপড়াতে আবার স্কুলে মানে ভর্তি করে। আচ্ছা, মানে একটা সময় পর আপনার মা বুঝতে পারলো যে আপনার মনে করে কাঁদে, যখনই উনি মনে করে যে একটা সময় উনি আমাকে এই কষ্টটা দিচ্ছে, অনেক সময় কান্না করে দেয়। দিন শেষে আসলে বাবা মা তো মানে আজকে গল্পটা শুনতে এই জন্য গার্ডিয়ানদেরকে বলছিলাম একটা মাত্র কারণে, যে আমরা সন্তান ভুল করতে পারি। হ্যাঁ, বাবা মাও তো কারো না কারো সন্তান, বাবা মাও ভুল করতে পারে, এবং বাবা মা ভুল করার পর বাবা মাকেও একটু সুযোগ দেওয়া উচিত একজন সন্তান হিসেবে, যে তিনি যেন তার ভুলটা শুধরে নিতে পারেন। আপনি একজন সন্তান হিসেবে যখন ভুল করছেন, আপনার বাবা কিংবা আপনার মা আপনাকে সংশোধন করে দিচ্ছে, সুযোগ দিচ্ছে বদলানোর জন্য, সুযোগ দিচ্ছে চেঞ্জ করার জন্য বা শুধরানোর জন্য, ঠিক একইভাবে একজন সন্তান হিসেবেও কিন্তু আপনার প্রয়োজন যে আপনার বাবা মা আপনার সঙ্গে অন্যায় করতেই পারে। দ্যাট ডাজন্ট মিন
বাবা মার থেকে আপনি আলাদা হয়ে যাবেন, অনেকেই বলছিল যে আপু কেন আপনি আলাদা হয়ে যাচ্ছিলেন না। গল্পের মাঝখানে অনেকেই এখানে আসলো, হয়তোবা এই কারণে এই প্রশ্নটা মাথায় আসলো, কারণ এই মেয়েটা যখন তার বিয়েটা হয় তখন সে মাত্র ক্লাস 8-এ পড়ে। তো ক্লাস 8-এ পড়া একটা মেয়ে আসলে সেলফ ডিপেন্ডেন্টও না, তো সে আলাদা হবে, আলাদা হয়ে থাকবেটা কোথায়? সে তো চাচ্ছে না ওই শ্বশুর বাড়িতে থাকতে, এবং এমনকি ওই সংসারটাই থাকতে। তো যার কারণে আসলে পরিবার থেকে আলাদা আসাটাও বা স্বপ্ন দেখাটাও কিন্তু বৃথা। যেখানে তার পরিবারে আরো দুটো যদি বলি ভাই বোন আছে, তার মা আছে, তো সেই জায়গা থেকে তো দিন শেষে যতই তার মা অ্যাভয়েড করুক না কেন, ওই মায়ের প্রতি একটু অন্য রকমের টান তো থাকে দিন শেষে সন্তানের, সেটা ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক, হোয়াট এভার। এনিওয়েজ, গল্প কিন্তু এখানেই শেষ হয় নাই, গল্পের এখনো আরেকটা মোড় এবং তারপর আরেক মোড়। গল্পটা শেষ পর্যন্ত কোন মোড়ে যাবে সেটা আমিও পুরোপুরিটা এখন পর্যন্ত জানি না। চলুন একসঙ্গে আমরা শুনি। চলছে লাভ স্টোরি ব্রট টু ইউ বাই সুইট চকলেট। ভালোবাসার প্রত্যেকটা মুহূর্ত রঙিন হোক, চমৎকার হোক, মধুর হোক, সুইট চকলেটের প্রতিটি বাইটে। আর আপাতত এই মুহূর্তে আবারও আমরা কল্পনার কাছে যাবো। কল্পনা, তারপর কি হলো? মানে ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স হবার পর আসলে পরিবারের সঙ্গে যে দূরত্বটা, আপনার কাজিন আসলে আপনাকে দেখতে পাচ্ছিল না বা কেউ সাপোর্ট দিচ্ছিল না, তো পরিবার থেকে আসলে ডিভোর্সের সময়টাতে কে পাশে ছিল খুব? ডিভোর্স হওয়ার সময় আমার মাই আমার কাছে ছিল। আমি মায়ের কাছেই ছিলাম, কোথাও যাই নাই। একটা সময় যদিও সবাই মিলে ওই লোকটার পরিবার বা আমার লোকটার পরিবার সবাই মিলেই কাজটা হয়, কিন্তু আমি আমার মায়ের সাথেই ছিলাম, মায়ের কাছেই ছিলাম। তো মাকে আমি বললাম যে আমি আবার লেখাপড়া করব। তো আমি স্কুলে ভর্তি হলাম, পড়ালেখা শুরু করলাম, আবার ক্লাস 8-এই ভর্তি হলাম, কারণ একটা বছর গ্যাপ দিয়ে আমি ক্লাস 8-এই ভর্তি হলাম। ক্লাসে ভর্তি হওয়ার পর ওর সাথে আমার যে ছেলের সাথে আমার রিলেশনটা হয়, ওর সাথে আবার আমার কথা হয়, কিন্তু আগের মতো হয় না। আগে যেভাবে আমার সাথে যেত, আসতো বা আমাকে ওরকম ভাবে হয় না। তো ওর একটা রাগ ছিল যে কেন বিয়েটা দিল। তো আমি কথা বলতাম, তো কথা বলার পরে তো 8 থেকে ক্লাস 9-10 পর্যন্ত ওই আগের মতোই ওর সাথে আমি কথা বলি, কিন্তু আগের মতো না। ও দেখা গেছে যে শুনতে পাই যে আজকে এর সাথে সম্পর্ক করতেছে, কালকে ওর সাথে সম্পর্ক করতেছে, মানে এইরকম। আর আমার মানে প্রতি ওর আপনার একটা- বয়ফ্রেন্ড, হ্যাঁ, এরকম। যাকে আপনি এত ভালোবাসছেন জি, এবং এত ভালোবাসার পর আপনার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম করতেছে। তো আমি একদিন মানে প্রশ্ন করি কি, আমার এই সম্পর্কটা তো সবাই জানতো। তো ও যখন কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াতো, তো ওর বন্ধুরা বলে দিত যে ও একজনটা পছন্দ করে, এই মেয়েটার সাথে ওই আছে, তোমরা ওর সাথে করো না। তো এরকম বলে দিত, তার সম্পর্কটা বেশি দিন টিকে থাকতো না। তো ওরা চাইতো যে আমার সাথে এই সম্পর্কটা থাক। আর এখানে কি হয়েছে না হয়েছে ও নিজে কাছে না আসুক, যেহেতু একই এলাকায় বাস করি, কিছুটা হইলো ও শুনছে। শোনার পরে তো ও দেখা গেছে যে সে আগের যে ভালোবাসাটা যে আমাকে করতো, ওরকমটা আমি ওর কাছে পাই নাই, মানে পাচ্ছিলাম না। তো ক্লাস 8 থেকে 10 পর্যন্ত তো আবারও আমরা একসাথে এরকম যাতায়াত চলাফেরা, স্কুলে গেলে কথাবার্তা এরকম হয়। তো কথা হওয়ার পর তো ক্লাস 10-এ ওঠার পরে আমার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়ার দরকার, মানে দিতে হতো এই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার আম্মা কোনো ব্যবস্থা করতে পারলো না, টাকাটার কোনো ব্যবস্থা করতে পারলো না। তো ব্যবস্থা না করাতে আমি পরীক্ষাটা দিতে পারিনি, ট্রেনে উঠে পরীক্ষাটা দিতে পারিনি। তো ওখানেও আবার আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর তো ওরে আমি বলি যে আচ্ছা মানে কি করা যায় এখন। তো ও আর কিছু বলে না, আমাকে বিয়ে করবে বা কিছু এরকম কিছু না। কিন্তু আমি দেখা গেছে ওরে নিয়ে মানে সবসময় থাকি। ওর সাথে কথা বলতে চাই বা ওর সাথে দেখা করতে চাই বলতে আমার বাসা খুব কাছেই। তো দেখা করতে চাই, তো একটা সময় হতো, একটা সময় দেখা হতো না, এরকম ভাবে চলতে থাকে। তো ওরা আমি একটা সময় বলি যে তোমার যদি ইচ্ছে থাকে যে আমাকে বিয়ে করবা, তাহলে তুমি আমার আম্মার সাথে আবার কথা বলো। তো ও আমাকে রাগান্বিত হয়ে মানে একটা কথা বললো যে আমার ফ্যামিলি তো এখন এটা মানতেছে না। মানে কি হয়েছে, যে বলতেছে যে আমার ছেলের জন্য কোনো বিবাহিত মেয়েকে আমি আনবো না।
ওর ফ্যামিলি এটা ওকে বলে দিছে, ও নাকি বাসায় বলছে যে এত কিছু হয়েছে, এই হয়েছে। এখন তো মানে বিয়ের যে বয়সটা হয়ে গেছে তখন তা না, 3 বছর পর যে মানে ওর বিয়ের বয়সটা হয়েছে তা না, ও তো কিছু করতেছে না, ও যে বিয়েটা করবে। তো ওর বাসা থেকে মানে যখন শুনতেছে যে এই মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর হচ্ছে ও আমার সাথে কথা বলে, কিন্তু আমি তো জানি ও আমার সাথে কিরকম ভাবে বিহেভ করতেছে। তো ওরা ওরা মানে এটা চাইতেছে না সম্পর্কটা হোক। তো ও আমার বলতেছে যে, আমি বললাম যে কেন, আমার দোষটা কোথায়? আমাকে তো আমি তো আর ইচ্ছে করে এটা করি নাই, এটা আমার ফ্যামিলি করছে। ইচ্ছে করে না করো, তুমি 6 মাস বিয়ে হয়ে তোমার এভাবে রাখলো, তুমি কি এমনি এমনি ছিলা নাকি? এমনি এমনি ছিলাম না মানে এমনি এমনি কি হয়েছে আমার? তো অবশ্যই তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে। ও আমাকে এরকম একটা কথা বললো, এরকম একটা কথা বলে আমি খুব কষ্ট পেয়েছি কথাটা আচ্ছা, কিছু শুনে। একটা হয়েছে বলতে একটু ক্লিয়ার করি আমরা এই মুহূর্তে, সেটা হচ্ছে তিনি আলটিমেটলি জানতে চাচ্ছিলেন এইটাই যে আপনার যখন হাজবেন্ড ছিল, যে আপনারা একসঙ্গে থাকলে একটা হাজবেন্ড ওয়াইফের ভেতর যে সম্পর্কটা হয়, সম্পর্কটা এটা, হ্যাঁ, সেই সম্পর্কটা হয়েছে হয়েছে কিনা এটা বলে। অলরাইট। তো আমি বললাম যে এটা এটা কেমন কথা বললা? তোমার সাথে যে আমার যে যতদিন, আজকে হয়তো 4 বছরই তো, প্রায় 1 বছর গেল, ওই দিক দিয়ে এদিক দিয়ে 3 বছর। তো এরকম ব্যবহার তো তুমি আমার সাথে কোনোদিন করো নাই, তাহলে উনি আমার সাথে কেন করবো না? ওনার সাথে তো আমাকে জোর করে দেওয়া হয়েছে। তো আমি কি তো ওইভাবে ওনাকে ই করি না, আমি তো কোনোদিন ওনার সাথে কথাই বলি নাই। তো ও বললো যে এই জিনিসটা যদিও হয় একটু দেরি হবে, আমার ফ্যামিলি এখন চাইতেছে না যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাক, আর কোনো বিবাহিত মেয়েকে ওনাদের বউ করে কেউ আনবে এটা ওরা চাচ্ছে না। ওরা বলতেছে তোমার সাথে যেন আমি আর কথা না বলি। তো আমি ওকে বললাম যে তোমার ইচ্ছাটা কি? তো ও বললো যে দেখা যাক, আমার কোনো কাজটা যদি আমি করতে পারি তাহলে দেখা যাক কি হয়। তো এই কথা বলার পর তো আমি মানে ভাবি যে ও মানে এটা কি কথা বললো, যে যদিও চুরিটা মানে ওর জন্যই আমার করা, তারপরে ওই আমাকে চোর বলে ফেললো, এটা কি বললো আমারে? আমি তো ওরকম ভাবে কিছু করি নাই, বা ওর সাথে আমার তেমন কিছু হয়নি, কিন্তু ও আমার এই বিশ্বাসটাও রাখতে পারলো না। এই কথাটা বললে আমাকে কি করলো, অন্যভাবে বলতে পারতো, অন্য কিছু বলতে পারতো যে আমার বিয়ের বয়স না, বা বিয়ে করবো না, বা এরকম কিছু, কিন্তু এই কথাটা কেন বললো? তা আমি কি একটু কষ্ট পাই ওর ওই কথাটাতে। তো ওর সাথে আমি আর যোগাযোগ করি না, ওর সাথে আর আমি কোনো কথা বলি না। তো বেশি দিন না, 2001 সালে এসে ওরা মানে ওর ছেলের বয়স হয় নাই, ও কিন্তু কোনো কাজ করতেছে না, মানে ওরে জানি কিভাবে মানে সবকিছু ঠিক করে মানে ওকে একটা মানে বিয়ে করাই দিল এই বয়সী। ওর ফ্যামিলি যখন এই বিয়েটা করাই দিল, আমি জানতাম না। আমার ওর এক বন্ধু মানে হঠাৎ করে বলতেছে যে কালকে ওর মানে ওর বিয়ে। আমি কি মানে কালকে ওর বিয়ে? মানে হ্যাঁ, ও তো বিয়ে করে ফেলতেছে, ওর ফ্যামিলি ওকে বিয়ে করে দিচ্ছে। আমি ওর তো বিয়ে, ও তো এখন বিয়ে করবে না, ও তো কিছু করে না। ওর ফ্যামিলি বললো তাহলে দিচ্ছে তোমার সাথে ওর রিলেশনটা যাতে না থাকে, আর ওরা চাচ্ছে না, আর যদি তোমরা কিছু করে ফেলো, এই জন্য ওরা সেই থেকে মানে ওর ছেলেকে মানে চুপে চুপে সব ঠিক করে ওরে বিয়ে করে দিচ্ছে, আর ও করে নিচ্ছে। আচ্ছা, ও করে নিল। মানে মোট কথা আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের ডিভোর্স হওয়ার পর আপনার বয়ফ্রেন্ড আপনাকে আসলে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না, ওর একটা ধারণা ছিল যে মানুষ মানে বিয়ে হইলে মানে সবকিছু হয়ে যায়, আচ্ছা, এরকম একটা। কিন্তু এবং এটা আসলে মানে হওয়াটার কারণটা কি, ওটা এই মুহূর্তেই বলতে চাচ্ছি না, বলুন, আপনি বলুন, আজকে আপনার কথা শুনতে চাই। তারপর ও বিয়ে ওর চলন, তা আমার বাসার সামনে দিয়ে ওর চলনটাতে আমি দাঁড়ানো ছিলাম। আমি সকাল 11টা থেকে 4টা পর্যন্ত মানে 4টা পর্যন্ত ওখানে দাঁড়ানো ছিলাম, বসাও ছিলাম, দাঁড়ানো ছিলাম। আমাদের ওখানে যে কখনো যাবে মানে এদিক দিয়ে যাবে, তো মানে ও বিয়ে করতে চান? হ্যাঁ যাবে, আমি দাঁড়ানো ছিলাম। তো ওর মানে এখনকার ইয়েতে যেটা বুঝি যে চলনে যায়, তো ওর বিয়ের গাড়িটা গেল, আমি ওখানে দাঁড়ানোই ছিলাম। তারপর যাওয়ার পর গাড়িটা যখন গাড়িগুলো যখন, হ্যাঁ আমি আমার সামনে দিয়ে গেল, আমি দেখলাম। তো আমি আর ওখানে কিছু, ওরা যখন চলে গেল আমি চলে আসলাম। চলে আসার পর মানে বাসায় এসে অনেক কান্নাকাটি করি যে আসলে এটা কি হইলো, মানে কি হচ্ছে, এভাবে না জানিয়ে সবকিছু হয়ে যাচ্ছে। তো আমি আমার মতো রইলাম। তারপর ওর বিয়েটা হয়ে গেল, ওর সাথে আর আমি আর কোনো যোগাযোগ করি না। তো আমি আমার বোন, যে বোনটার বাসায় আমার হয়, ওখানে গিয়ে কিছুদিন থাকলাম। থেকে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কিছু করব, আমি একটা কোনো কাজ টাজ করবো, আমি এভাবে থাকবো। তো
আমি কি করলাম, সেলাই কাজটা শিখলাম। সেলাই কাজটা শিখলাম, সেলাই কাজটা শিখে মানে সেলাই কাজটা করতেছি, সেলাই কাজ করতেছি মানে শিখতেছি। তখন আমি শিখতেছি আর এভাবে আসি, মানে ফ্যামিলির সাথে আসি, কখনো বাইরে যাইনি আমি আজও পর্যন্ত। মানে আমার কোনো ছেলে কোনো বন্ধু নাই জীবনের। প্রথমে ও আমার বন্ধু ছিল, বয়ফ্রেন্ডও ছিল। এছাড়া আমি কখনো কারোর সাথে কোনো রিলেশন করি নাই, রিলেশনে জড়াইও নাই আজও পর্যন্ত না। তো আমি সেলাই কাজ করে আমি নিজে যখন শেখা হইলো, নিজেই নিজে মানে খরচটা চালাই। আমার মায়ের আমি ওরকম কোনো প্রেশার দিই না যে আমার কোনো খরচ দিতে হবে। তো কাজটা আমি অনেক অনেক তাড়াতাড়ি আমার মাথায় ঢুকে, আর কাজটা আমি অনেক তাড়াতাড়ি শিখি। তো আমার বাড়ির সামনেই আমারই ছোট ভাই, মানে কাজটা ছোট ভাইয়ের কাছ থেকে শেখা। আমার থেকেও ছোট, ও ই করতো, দোকান ছিল। তো ওখানে যে আমি শিখতাম কাজটা, ওখান থেকে শেখা আমার। তো ওখানে যখন আমি শিখতে যেতাম, তো ওর পাশেই মানে এখন যে যার সাথে আমার বিয়ে হয়েছে, ওর আপনার মাল্টিপারপাসের দোকান ছিল। তুমি আমাকে দেখতো, আমি কখনো ওটা খেয়াল করেও দেখতাম না যে ওখানে কি বা না। তো উনি আমাকে এরকম দেখতো। তো দেখার পরে এখানে আমি যখন যাই, অনেক সময় গিয়ে বসেও আমার অনেক সময় কাজটা শিখতে হতো, যেটা আমি না পারতাম। তো উনি অনেক সময় ওখানে আসতো, এসে এসে মানে দাঁড়ায় থাকতো, তো কিছু বলতো না। আমিও ওনাকে অত একটা ফলো করতাম না, আর ওরকম কোনো কথাও আমার হইতো না। তারপর আমি 1 বছর ওই ছেলেটার এখানে কাজটা, মানে আমার 1 বছর লেগে যায় যে কাজটা শিখতে। তো একদিন আমার ভাই আসে, আমার এক খালাতো ভাই এসে মানে ওর ছেলের মানে মুসলমানের অনুষ্ঠান আমাকে এখানে আমাদেরকে দাওয়াত দিতে আসে। তো যে ভাইয়াটা আমি বলতেছি যে মাল্টিপারপাসের দোকান ওনার, ওটা ছিল আমার ভাইয়েরই বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু। ওরা একসাথেই বড় হয়েছে। তো ওকেও ইনভাইট করছে। তো ওকে যখন ইনভাইট করছে, তো ও বলছে যে আমি কিভাবে যাব, আমি ওখানে কিভাবে যাব, আমি তো কিছু চিনি না। তো এই কথা বলার পরে তো বলতেছে যে আমার খালা এখানে, ওরা সবাই আসছে, ওরা তো সবাই যাবে, তো তুই ওদের সাথে যাইস, ওদের সাথে যায় ওখানে আমার ওখানে যাবি। তো বলতেছে যে দেখ, আমার তো যেতে যেতে দুপুর হবে, তাহলে আমি কিভাবে যাই ওখানে। তো আমার ভাই আমার বাসায় এসে বললো যে আমি তো ওকে দাওয়াত করছি, তো ও বলতেছে কিভাবে যাবে, তো তোমরা কেউ একজন থাইকা ওরে নিয়ে যাও, এই কথাটা বললো। এই কথাটা বলার পরে তো আমার খালা তো বোন ওরা আগের দিন চলে যায়, আর আমার আম্মা, আমার ছোট বোন আর ভাইটা, তো ওরা দেরি করে যাবে না, ওরা দেরি করবে না, ওরা তাড়াতাড়ি যাবে। তো ওরা কি করলো, মানে এই আমাকে রেখে দিল, বললো যে তাহলে তুই থাক, তুই দুপুরবেলা ওনারে নিয়ে যাস, ওনারে তুই এখান থেকে মানে নিয়ে যাবি, তাইলে হবে। তো আম্মা ওরা চলে গেল, আমি থেকে গেলাম। আমি তখন প্রায় তো 4-5 বছরের ঘটনা পর, 4-5 বছর পরের ঘটনাটা আমি বলতেছি। 5 বছর তো আমি এইভাবে 1 বছরে কাজটা শিখলাম, আমি কাজ করলাম, আমার ফ্যামিলি এবং ফ্যামিলিদের সাথেই আমি ছিলাম সবকিছু। কোথাও বাহিরে কখনো কোথাও যাইনি, বাহিরে কারোর সাথে কখনো আমি মিশিও নাই, এভাবেই থাকতেছিলাম। তো 5 বছর পরের ঘটনাটা আমি বলতেছি এখন। আমার যে ব্রেকআপটা হয়ে যায়, ওর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার 5 বছর পরের ঘটনাতে আমি চলে গেছি ভাইয়া। তো 5 বছর আমি এমনিতেই ছিলাম। এখানে আরেকটা কথা আমি রেখে গেছি যে ও যখন বিয়েটা করে ফেলে, তখন আমার মনে হয়েছে যে ও যদি বিয়েটা করতে পারে, তাহলে আমি কেন পারবো না। আচ্ছা, আমার ফ্যামিলি যদি আবার আমাকে কখনো কোথাও বিয়ে দেয়, আমি সেটা মানে করে নেব। তা আমি সেদিক থেকে দেখা গেছে যে অনেক সময় বিয়ের প্রপোজাল আসতো, তো আসলে মানে আমি কিছু বলতাম না, কিন্তু দেখা গেছে মানে ওরা এসে দেখে চলে গেলেই আমার বিয়েটা ভেঙে যেত কিভাবে একদিন, মানে এরকম মানে 4-5 বছর ধরে এরকম হচ্ছে, 3-4 বছর আমি তো এইভাবেই ছিলাম। তো এরকমই হচ্ছে, মানে আসছে দেখে যাওয়ার পরেই মানে আর হচ্ছে না। একদিন একটা মানে ঘটক বলতেছে যে আপনি আপনার মেয়েটাকে নিয়ে এখানে বাড়িঘর সব বিক্রি করে দিয়ে কোথাও চলে যান। কেন এই কথা বললেন কেন? এখানে থাকলে আপনার মেয়েকে আপনি কখনোই বিয়ে দিতে পারবেন না। কেন? রাস্তা থেকে বলে দেয় মেয়েটা ভালো না, একটা মানে ছেলেকে পছন্দ করতো, আবার বিয়ে হয়েছে,
স্বামীর ঘর করে নাই, ওই ছেলেটার সাথে ওর মানে মনে হয় বাজে কোনো সম্পর্ক ছিল, এই কারণে মানে এই বিয়েটা ভেঙে গেছে, আর ওই ছেলে বিয়ে করে না, মানে এরকম কিছু কথা বলে দিত। তো বলে দেওয়ার পর তো দেখা গেছে যে ভেঙে যেত। তো আমার আর মানে ভেঙে গেল হইলো না হইলো ওই নিয়ে মাথা ব্যথা নেই, বিয়ে আসতেছে ভেঙে যাচ্ছে ওটা নিয়ে আমার কোনো ইয়া নেই, হইলে হোক না হইলে না হোক। আমি এরকম ছিলাম যে বিয়ে যে করতে হবে এরকম কিছু না, আমি যেহেতু একটা কাজ শিখছি, কাজ করতেছি, আমি এভাবেই চলবো, আমার একটা ইচ্ছে এরকম ছিল আমার দিক থেকে। আর যদি হয় তো হবে। তো এটা যখন ঘটকটা এই কথাটা বললো যে এই কারণে মানে আপনার মেয়ের ঘরটা ফিরে যাচ্ছে, আপনি বাড়ি ঘর বিক্রি করে দিয়ে অন্য কোথাও মেয়েটাকে নিয়ে চলে যান, মেয়েটা তো একেবারে যে দেখতে অসুন্দর তা না, কিন্তু মেয়েটাকে নিয়ে অনেক খারাপ কথা বলে, এরকম এরকম বললো। তো বলার পরে আমা বললো যে যাই হোক, যারা করতেছে করতেছে ভালো করতেছে, যদি আমার মেয়ের ভাগ্যে ভালো কিছু থাকে তাহলে হবে, আমার মেয়ে কি করছে বা কতটুকু খারাপ করছে এটা আমি জানি, বা খারাপ কিছু করার কতটুকু বয়স ওর তখন ছিল এটা জানি। তো এই কথাটা বলার পর 3 বছর পরের ঘটনা এটা। তো এইভাবে 4-5 বছর চলে যাওয়ার পর তো আমি তো কাজ শিখে মানে ভালোভাবে কাজটা করে করতেছিলাম, আমি আমার মতো করে চলতেছিলাম, আমার খরচ আমি নিজেই চালাচ্ছিলাম।